প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশ আয়োজনে। সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। সপ্তাহের দেশ, যেখানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে, এবং আজকের আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি বঙ্গভবনের নতুন অধ্যায়। এবং আজকের আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার ডানে আছেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী ও ডিন, ভারপ্রাপ্ত সামাজিক বিজ্ঞান অনুষদ। আপনাকে স্বাগত সপ্তাহের দেশের আয়োজনে। তারপরেই আছেন আমিরুল ইসলাম কাগজি, সিনিয়র সাংবাদিক। আপনাকেও স্বাগত আজকের আলোচনায়। আমরা আজকের আলোচনা যেমনটি বলছিলাম যে বাংলাদেশ, আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম বঙ্গভবনের নতুন অধ্যায়। বাংলাদেশ পেল নতুন রাষ্ট্রপতি, একদিনের রাষ্ট্রের শীর্ষ পদে নতুন মুখ, একই সঙ্গে সম্প্রসারিত হচ্ছে সরকারের মন্ত্রিসভা। আজ দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথের পরেই মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও 4 জন মন্ত্রী, তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতির দায়িত্ব ক্ষমতা নিয়ে আসলে যেমন রয়েছে নানা প্রশ্ন, তেমনি নতুন এই মন্ত্রী সংযোজন কি সরকারের কার্যক্রমে গতি আনবে কিনা, এই সকল বিষয় নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি হচ্ছে, তৃণমূল থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সবচেয়ে বড় রাজনৈতিক ফ্যাক্টর কোনটি, এবং দলের কঠিন সময়ের নেতৃত্ব নাকি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা? আপনার বিশ্লেষণ কি বলছে? আপনাকে ধন্যবাদ, এবং আমাদের অত্যন্ত সিনিয়র সাংবাদিক, আমাদের সিনিয়র সিটিজেন আমিরুল ইসলাম কাগজি ভাই, উনিও আমার সাথে আছেন। বিষয়টা হলো, আমরা এই রাষ্ট্রপতিটা পদটা কিভাবে দেখি। রাষ্ট্রপতি পদটা আসলে প্রথমত জাতীয় ঐক্যের প্রতীক। এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার প্রয়োজন আছে, বা যে দলটা সরকার গঠন করে, যারা রাষ্ট্রপতি পেতে পারেন বলে মনে করা হয়, যে দল, তাদের এমন এক ব্যক্তিকে চয়েস করা উচিত যে ব্যক্তিটা ঐক্যের প্রতীকের পাশাপাশি জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন। আবার অন্যভাবে যদি বলি, গ্রহণযোগ্য ব্যক্তি তো ঐক্যের প্রতীক হন। তো সেই জায়গা থেকে আমরা আসলে পলিটিক্যাল সায়েন্সে আসলে এভাবে দেখি যে নেশনকে সিম্বলাইজ করতে পারেন কিনা, ন্যাশনালকে রিপ্রেজেন্ট করতে পারেন কিনা, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এইটা প্রমাণ করে যে তিনি এই স্থানটা পূরণ করতে পারেন। শুধু তাই নয়, তিনি যথার্থভাবে একটা দীর্ঘ সময় বাংলাদেশে যে ফেসিবাদ এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে হয়েছিল, এই দীর্ঘ সময়টা তিনি যারা বিরোধিতা করেছে সেই বিরোধীদের সর্বাগ্রে ছিলেন। বিশেষ করে তখনকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী উনি, এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সেই জায়গাটা থেকে উনি কিন্তু সবার কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন, যে তিনি কর্তৃত্ববাদ ফেসিবাদের বিরুদ্ধে আপসহীন নেত্রীর সাথে লড়াই করছেন, এবং সেই লড়াইটা কিন্তু তিনি অব্যাহত রেখেছেন। তৃতীয়ত হলো, ওনার মধ্যে সংযমও আছে একটা, যে কোনো ক্রাইসিস টাইমে আপনি দেখবেন অনেক সময় ওনাকে বাসা থেকে গ্রেফতার করতে এসেছে, রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে, রাস্তা মারপিট করছে। সেই সকল পরিস্থিতিগুলোতে সাবোটেজ না করে, অভ্যন্তরীণভাবে কোনো ধরনের হঠাৎ করে সংকটে পড়লে যেমন অস্থির হয়ে যাওয়া, সেই জায়গাগুলোতে কিন্তু উনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। অস্থিরতা থেকে বের হয়ে ওই সময়টাকে ট্যাকেল দিতে পারা, এটা কিন্তু উনি করেছেন। সর্বশেষ আমি যেটা বলবো, আপনি উদার রাজনীতির কথা বলবো, আপনি দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব কোনো কিছুতে খুব রিজিড ব্যক্তি আচরণে বলেন, অন্যের সাথে পারস্পরিক সম্পর্কের কথা বলেন, সৌহার্দ্যের কথা বলেন, এই বিষয়গুলোর জন্য কিন্তু উনি খুব খ্যাতিমান, এবং তার আচরণের ব্যাপারে তো প্রশ্নাতীত। আমরা যখন ফ্যাসিস্ট সরকার তাকে বেশ কয়েকবার গ্রেফতার করেছে বা করতে চেয়েছে, তখন কিন্তু এই বিতর্কটা সমাজে এসেছে যে ওনার মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদকে কেন, উনি কি অন্যায় করেছেন বা কি অশান্তি করেছেন যে তাকে গ্রেফতার করতে হবে। সেই জায়গায় কিন্তু সব লেভেল থেকে কিন্তু কথাগুলো এসেছে। যদিও অনেক ঝুঁকি উনি নিয়েছেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, বিএনপিকে আগলে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং বর্তমান প্রধানমন্ত্রী যিনি তখন আমাদের দ্বিতীয় ব্যক্তি ছিলেন আমার বিএনপি নেতৃত্বে, তো তিনি তখন ওনাদের দুজনের পরামর্শে দলটাকে এমনভাবে পরিচালনা করেছেন যে এই দলটা আলটিমেটলি
প্রায় আপনি 2006 সাল থেকে যদি ধরেন 111-এর বা 111-এর আগের যে ক্রাইসিস, এই পুরো টাইমটাকে যদি আপনি ধরেন, তখনকার প্রথম তত্ত্বাবধায়ক সরকার পদত্যাগ করলো, এই তো ক্রাইসিস শুরু হলো, এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনটাও একটা প্রবলেমেটিক ছিল। এই যে ক্রাইসিস শুরু হলো, আমি আরো একটা আগে যেতে চাই, যদি এই কথাটা আমি পরবর্তীতে বলবো। বি চৌধুরীর যে অবস্থান ছিল রাষ্ট্রপতি হওয়ার পরে, সে আলাপে আমি আসবো। তো বি চৌধুরী রাষ্ট্রপতি হওয়ার পরে যে ক্রাইসিসটা বিএনপিতে এসেছে, এবং ওই যে ক্রাইসিসটা শুরু হয়েছিল, তারপর থেকে ধারাবাহিকভাবে যে সংকটের মধ্যে দিয়ে বিএনপি গিয়েছে, এবং আমরা জাতি হিসাবে বিএনপি সংকটে পড়েছে, জাতীয় সংকটে পড়েছে। এই পুরো সময়ের মধ্যে একটা পর্যায়ে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়োজন হলো সিরিয়াসলি, তখন কিন্তু তিনি সেই ঢালটা নিতে পেরেছেন। তিনি হাত ধরেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আগলে রেখেছেন, এবং তার নেতৃত্বে তিনি যখন জেলখানায় ছিলেন সেই সময়ও কিন্তু বিএনপিকে আগলে রেখেছেন, বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এবং সকল সভা সমাবেশে তো তিনি প্রধান ব্যক্তি হিসাবেই, যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, তখন তো তিনি সব জায়গায় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন তখনকার বিএনপি নেতৃত্ব। ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আসলে নেতৃত্ব দিয়েছেন। শুধু এটা তো করেছেন, ঐক্যের প্রতীকটা খুব ইম্পর্টেন্ট। ফ্রন্ট লাইনে তো অনেকেই থাকেন, কিন্তু আরো অনেকেই আছেন, কিন্তু তাকে ঘিরে যে সবার মধ্যে একটা শ্রদ্ধাবোধ, তাকে সবার মধ্যে সিনিয়র ভাবা। আপনি দেখবেন বর্তমান প্রধানমন্ত্রী যখন দেশে ফিরলেন, তখন আপনি বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন ওনার প্রতি একটা রেসপেক্ট শো করা হচ্ছিল, এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। তো এই সব কিছু মিলে এখন তিনি আসলে ঠিক এবং একইভাবে, যেমনিভাবে বিএনপির নেতৃত্ব, তেমনিভাবে বিএনপি নেতাকর্মীদের কাছে একটা আশা ভরসার স্থল। আবার আজকে রাষ্ট্রপতি হওয়ার কারণেও কিন্তু পুরো জাতিকে তিনি নেতৃত্ব দিবেন, জাতির একটা আস্থা আছে। আমি দেখি নাই কাউকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কোনো ধরনের বাজে কথা বলতে। রাজনীতিবিদ নিয়ে অনেক টানাপোড়েন চলে, অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা মানুষ বলে, কিন্তু মানুষ যদি কেউ কিছু করে বলেও থাকে, তখন কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এই ধরনের কথা চলে না। সবকিছু মিলে বিএনপি যথার্থ ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছে। তবে মনে রাখতে হবে যে বিএনপি ক্ষমতায় আছে বিধায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হয়েছেন। বিএনপির 31 দফা, বিএনপির ম্যানিফেস্টো, নির্বাচনী ম্যানিফেস্টো, এই সবকিছুকে সফল করার মধ্য দিয়েই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য। তবে তিনি সাংবিধানিকভাবে, আইনগতভাবে নাগরিকের হয়ে উঠবেন, সকল নাগরিকের অধিকার রক্ষা করবেন, এটা তো অবশ্যই ওনাকে খেয়াল রাখতে হবে। সবার আমরা আসবো প্রত্যাশার ব্যাপারটাতে, আমরা আসবো। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিরুল ইসলাম কাগজি, আমি আপনার কাছে জানতে চাই, আসলে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন আসলে জাতি কি যোগ্য রাষ্ট্রপতি পেল? আপনার বিশ্লেষণ কি বলছে? আমি ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এবং আমার সহ আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সামাজিক বিজ্ঞানের ভারপ্রাপ্ত ডিন কাজী মাহবুবুর রহমান, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যথার্থই প্রশ্নটা করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থ হয়েছেন কিনা, আমি এক বাক্যেই বলবো, আসলেই রাজনীতি, তারপরে তার আচার আচরণ এবং প্রজ্ঞা সব কিছু মিলিয়ে বলবো যে বিএনপি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, রাজনীতিতে যাকে জেন্টেলম্যান বলা হয়, তিনি নিজেকেই একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছেন, কিন্তু যে রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সজ্জন হিসাবে পরিচিত এরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়েছে। তার প্রিভিয়াস যে সমস্ত এক্সপেরিয়েন্স সেদিকেও যদি তাকাই, তাহলেও তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে। আমি একটু পিছনে যাই, যখন তিনি স্টুডেন্ট, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যখন স্টুডেন্ট, সেই সময়কার একটা ঘটনার মধ্য দিয়ে তার মূলত সামনে আসা, সেটা হচ্ছে 1966 সালে অর্থনীতি বিভাগের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যার চেয়ারম্যান হওয়ার কথা ছিল, সেই সময় অবশ্য হেড অফ ডিপার্টমেন্ট বলা হতো, অধ্যাপক আবু মাহমুদ, যিনি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় যিনি ভিসি ছিলেন ওসমান গনি সাহেব, তিনি কোনো অবস্থাতেই তাকে সহ্য করতে পারতেন না। তার কারণ হলো তিনিও একজন একেবারে সোশ্যালিস্ট, সমাজবিজ্ঞানী, সমাজতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করতেন, এবং তার লেখাপড়াও ছিল কার্ল মার্কসের অর্থনীতির উপরে বিশেষ করে।
তো 60-এর দশককে আমরা ধরে নেই সবসময় আমাদের দেশের রাজনীতিতে একটা উজ্জ্বল মানে অধ্যায়, যে অধ্যায়ে যারাই ইউনিভার্সিটিতে আসছে তারাই বাম রাজনীতির সঙ্গেই সংশ্লিষ্ট থেকেছে। আর অর্থনীতিতে যারা পড়ালেখা করেছে তাদের ব্যাপারে তো কোনো কথাই নেই। তো এইরকম একজন ব্যক্তিকে, আবু মাহমুদকে যখন চেয়ারম্যান করা হলো না, তখন তিনি একটা ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই একটা মামলা করেছিলেন এবং মামলায় তিনি জিতে গেছিলেন। জিতে যাওয়ার পরে তার উপরে হামলা করেছিল সেই সময়কার এনএসএফ এর পান্ডা যারা বলে, ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন, যখন আইয়ুব খানের এরা পান্ডাগিরি করত, খোকা, তারপরে আবু সাইদুর রহমান পাসপাত্তুর, এরা ওনাকে হামলা করেছিল। ওনার বাসা হচ্ছে ফুলার রোডে তখন ছিল। তো ফুলার রোডে হামলা করার পরে এই পরবর্তী সময় উনি আবার মামলাও করেছিলেন এবং ঢাকা মেডিকেলে উনি চিকিৎসাও নিয়েছিলেন। পরবর্তীতে তার জীবন যখন মানে আশঙ্কার মধ্যে পড়ে গেল আবু মাহমুদের, তখন ওই বাড়িটাকে অনেকে মানে তখন ছাত্র ইউনিয়ন, তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন যেটা ছিল, তারাই মূলত এটা পাহারা দিত। এর মধ্যে আমাদের এখনকার জাতীয় অধ্যাপক যিনি মাহবুবুল্লাহ সাহেব, ডক্টর মাহবুবুল্লাহ, উনি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আহমেদ কামাল, তারপরে এই যে সালে আহমেদ কয়েকদিন আগে যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, তারা মিলেই কিন্তু এই ওনাকে পাহারা দিতেন। এবং ক্যাম্পাসে তাদের একটা রাজনীতি, বর্ণাঢ্য রাজনীতি এবং সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে উনি যুক্ত ছিলেন। তাহলে দেখেন তার বয়স যখন 18 বছর, ঠিক সেই সময় থেকেই তিনি কিন্তু রাজনীতির সঙ্গে, এবং আমরা বলে থাকি একজন ছাত্র যখন ছাত্র জীবনে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, সে যদি বাম রাজনীতি না করলো তাহলে কিন্তু সে কোনো রাজনীতিই করলো না। আমাদের দেশে ছাত্রলীগ আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, তাদের একটা ট্রেডিশনটা হচ্ছে আলাদা। আর যারা বাম রাজনীতি করে তাদেরকে কিন্তু লেখাপড়া করে বিভিন্ন অনুশীলনের মধ্য দিয়েই তাদের মানে পথ চলা। তো উনি ওখান থেকেই পরবর্তীতে হয়তো সরাসরি পলিটিক্সে থাকতে পারেন নাই, তিনি এডুকেশন ক্যাডারে তখন পরীক্ষা দিয়েই টিচার হয়ে গেলেন এবং বিভিন্ন সরকারি কলেজে, ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে তিনি অধ্যাপনা করেছেন। পরবর্তীতে এসে উনি 1991 সালে সরাসরি রাজনীতির মধ্যে ঢুকলেন। এবং ওনার রাজনীতি দেখেন, উনিও কৃষক দল, বিএনপিতে কৃষক দলের একটা ঐতিহ্য রয়েছে। তার আগে ছিলেন আমাদের মান্নান ভূঁইয়া সাহেব, তিনিও কৃষক দলের থেকে আসছেন। এবং মান্নান ভূঁইয়া, তারপরে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এর মাঝখানে ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন। বিএনপির তারও আগে যদি আমরা একটু যাই, ব্যারিস্টার সালাম তালুকদার, তারপর মুস্তাফিজুর রহমানকে, মোবাইদুর রহমান এবং বি চৌধুরী, প্রথম যে মহাসচিব ছিলেন ডাক্তার অধ্যাপক বি চৌধুরী, বদরুদ্দোজ চৌধুরী। তা এই বিএনপির যারাই এ পর্যন্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকের মধ্যেই এক ধরনের মানে রাজনীতিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পরিমিতি বোধ এবং ভদ্রতা, শিষ্টাচার সব কিছু মিলায় তাদের মধ্যে কিন্তু আমরা দেখে এসেছি যে অভিজ্ঞতা, তারপরে আমি বলবো জ্ঞানের চর্চা, শিক্ষা দীক্ষায় বিএনপির যত মহাসচিব হয়েছেন সবাই কিন্তু একটা অনেক ঊর্ধ্বে, মানে সাধারণ রাজনীতিবিদদের চেয়ে একটা বলতে হবে তাদের লেভেলটা অনেক উপরে। সেই লেভেলটাই আবার আমরা এসে পেলাম যে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে। এবং তিনি মূলত যে আমরা বলি এই যে খন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ার পরে এই দলটার হাল ধরে তিনি যথার্থভাবেই এই দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন। আর আজকে যে কাজটা দেখলাম আমি, ওনাকে দলের বিশেষ করে এখন যিনি প্রধানমন্ত্রী এবং দলের বিএনপির চেয়ারপারসন হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তিনিও তার বিভিন্ন জায়গায় যাদেরকে বসাচ্ছেন অত্যন্ত সুচিন্তিতভাবে যে জায়গাগুলোতে নিয়ে আসার দরকার সেই জায়গাগুলোতে নিয়ে আসছেন। আর যথার্থভাবেই রাষ্ট্রের অভিভাবক, আমরা রাষ্ট্রপতিকে কেন বলি রাষ্ট্রের অভিভাবক, এর আগে আমরা অবশ্য দেখেছি আরও একজন খুবই অত্যন্ত মানে দক্ষ, যদিও বয়স্ক ছিলেন, আব্দুর রহমান বিশ্বাস। 1991 সালে তাকেও প্রেসিডেন্ট করা হয়েছিল। তার মধ্যেও এই দক্ষতা আমরা দেখেছি। এরপরে আমি ধরে নিতে পারি বা তার কর্মকাণ্ড আমরা এখনো যদিও বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু কিভাবে তিনি এই রাষ্ট্রের বা এই জনগণের ঐক্যের প্রতীক বঙ্গভবনকে কিভাবে তিনি পাহারা দেন,
কিভাবে তিনি অ্যাক্ট করেন, ওই জায়গাটা কিন্তু এমন একটা জায়গা যে অনেকটা কি বলবো, মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়, কিন্তু কিছু আয়না আছে যে আয়নার মধ্য দিয়ে তাকে দেখতে হয়, যে সাধারণ মানুষের কথা শুনতে হয়, জি। দেয়ালের লিখন তাকে পড়তে হয় এবং অনুধাবন করতে হয় যে জনগণ কি চাচ্ছে। সেই চাওয়া পাওয়ার বিষয়টিকে যদি তিনি তুলে ধরতে পারেন এবং সরকারের মধ্যে সেটা যদি ইনফিল্ট্রেশনটা করতে পারেন, তাহলে বলবো যে তিনি যথার্থই একজন রাষ্ট্রপতি বা রাষ্ট্রের অভিভাবক হিসাবে সেই দায়িত্বটা পালন করছেন। আমরা আশা করব যে তার কাছ থেকে এই মানে দাবি বা এই চাওয়াটা পূরণ হবে বলে আমার কাছে মনে হয়। তার কারণ তার বিগত দিনের যে সমস্ত কর্মকাণ্ড, রাজপথে তার আন্দোলন সংগ্রাম এবং নেতা কর্মীদেরকে নিয়ে, বিশেষ করে আমি বলবো, আমি একজন সাংবাদিক হিসাবে তাকে পেয়েছি 2014-15 সালে। তাকে যখন গ্রেপ্তার করার জন্য আওয়ামী লীগ সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছিল, তখন উনি একদিনকে আসলেন প্রেস ক্লাবে আমরা যখন আলাপ করছি, এই সময় খবরটা পেলাম যে ওনাকে অ্যারেস্ট করা হবে। তখন আমরাই বলেছিলাম যে এখান থেকে আর না যাওয়াই ভালো, তার কারণ আমরা থাকলে পরে আপনাকে হয়তো ওইভাবে নিতে পারবে না। তো সাংবাদিকদের সঙ্গে তার যে একটা সম্পর্ক, এই সম্পর্কও বলবো যে ওই যে, এবং উনি জ্ঞান চর্চার পাশাপাশি যথেষ্ট আড্ডা দিতে কিন্তু পছন্দ করেন, এবং এই যে পলিটিক্যাল আড্ডা, এর মধ্য দিয়েও যে মানুষের মনের কথা, বাইরের কথা সবকিছু জানা যায়, এই এক্সপেরিয়েন্সটা তিনি গ্যাদার করেছেন ওই সময়, এবং সেটারই একটা প্রতিফলন হবে, এই প্রত্যাশা আমাদের কাছে জি, আছে। আমিরুল ইসলাম কাগুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই অধ্যাপক কাজী মাহবুবুর রহমান আপনার কাছে। আমরা দেখেছি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তবে বিরোধী দল থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনটা সংস্কার প্রস্তাব অনুযায়ী হলো না, বা 70 অনুচ্ছেদ নিয়ে আসলে আক্ষেপ রয়ে গেছে তাদের। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচন আসলে কেমন হলো? আপনার দুইটা প্রশ্নকে কেন্দ্র করে কথা বলি। একটা হলো সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন, আরেকটা হলো আপনি যেটা বললেন যে 70 অনুচ্ছেদ। দ্বিতীয়টাতে প্রথম আসি, সেটা হলো 70 অনুচ্ছেদের আলাপ কিন্তু অনেক আগে থেকে। 1954 সালে নির্বাচনের পরে বেশ কয়েকবার কিন্তু আমরা খুব আক্ষেপ করেছি যে সংসদ সদস্যরা কথায় কথায় দল বদল করেন, কারণ তখন 70 অনুচ্ছেদ ছিল না। সরকার একটা অস্থির অবস্থা চলে যায়। আজকে তার মন্ত্রিসভা, 3 দিন পরে অন্য একজনের মন্ত্রিসভা, কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী কাজ করতে পারেন না। তখন কিন্তু এরপর পরেই কিছুদিন পরেই মার্শাল ল আসলো পাকিস্তানে। তো একটা অস্থির সময়, আমরা যখন প্রথম গণতন্ত্র পেলাম প্রায় 6 বছর পরে, আরও বেশি 4-7 বছর পরে, প্রায় 1954 সালে, তখন কিন্তু আমরা ভাবলাম যে গণতন্ত্র, এখন বোধহয় আমরা গণতান্ত্রিক স্বাদ পাবো। বিশেষ করে আমরা যারা পূর্ব পাকিস্তানে ছিলাম, তারা তো সবসময় ইভেন কলোনিয়াল শাসন আমলেও কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন, সংসদ, এগুলোর প্রতি আমাদের একটা আগ্রহ ছিল, আমরা সবসময় এটা করতাম। তো আমরা পাকিস্তান শাসন আমলে দেখলাম প্রথমত গভর্নর জেনারেল শাসন, সেখানে আমাদের গণতন্ত্র আসছে না। তারপর 1954 সালে নির্বাচন যখন হলো, আমরা ভাবলাম যে এটাও কিন্তু অনেকটা বাঙালি নেতৃত্বের মাধ্যমে হয়েছে। আপনি জানেন যে 4 নেতার কথা বলা হয়, ওই 4 নেতা না, অন্য 3 জন, 4 নেতার মধ্যে 3 জন, বিশেষ করে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং ফজলুল হক। তো এরা তখন কিন্তু এই বড় বড় নেতাদের সরকারগুলো ঠিক ছিল না, এই 70 অনুচ্ছেদ না থাকার কারণে। পরবর্তীতে যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম, তখন আমাদের ওই তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা 70 অনুচ্ছেদ নিয়ে আসলাম যে না, এইভাবে অস্থির সরকার দেশ পরিচালনা করতে পারবে না এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না। তো আমরা কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতার কারণে 70 অনুচ্ছেদ এনেছি। এখন অনেকে আবার বলছেন যে 70 অনুচ্ছেদ পরিবর্তন করো, যে যেভাবে পারে ভোট দেবে। তো যে যেভাবে পারে ভোট দেবে, এর অর্থ হলো কি আমাদের এখানে সব সাংসদরাই যে নীতিবান, নৈতিক, তা কিন্তু না। সবাই যে ভ্যালু দ্বারা পরিচালিত তা না। তখন দেখা যাবে কি, এই যে আজকে এটা নিয়ে অস্থিরতা তৈরি হতো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, দল থেকে বেরোয় অন্যকে ভোট দেবে, কেন আমি মন্ত্রী হবো। আবার প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আস্থা অনাস্থার ব্যাপার আছে, এগুলোর ক্ষেত্রেই কাজ করতো। সব মিলিয়ে 70 অনুচ্ছেদের কি ধরনের পরিবর্তন লাগবে, সেটা যে প্রস্তাব এসেছে সংস্কার কমিশনে, সেটা কিন্তু রাষ্ট্রপতি পদে ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, অন্য ব্যাপারে আসছে। যে আপনার দলের অনেক কিছুতে মতামত দেওয়া না দেওয়ার ব্যাপার আছে, সেগুলো দলের ধরনের একটা নীতিগত ব্যাপার, একটা আইন সংস্কার আসছে, সেক্ষেত্রে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় কিনা বা মতামত দেওয়া যায় কিনা, সেই নিয়ে কিন্তু কথা আসছে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন, বাজেট, এই সকল বিষয় যদি আপনি দলের কাউকে কাউকে ভোট দিতে দেন বিরুদ্ধে, তখন তো দলে থাকবে না। তো এইটা আমি একটা জিনিস দেখছি যে, আমি তো সবচেয়ে বেশি সংস্কারের পক্ষের লোক,
এবং সবসময় ইলেকশন সংস্কার নিয়ে অনেক বছর দিয়ে কথা বলতেছি, কিন্তু সংস্কার বলেন, গণতন্ত্র বলেন, এই সব কিছু তো ধারাবাহিকভাবে অর্জন করতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষা করে করতে হবে। আপনি সংস্কারের কথা বললেন যে 2024 সালের প্রতি 9 দিনে একটা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, 2025 সালে প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ জারি করছে অন্তর্বর্তী সরকার। এই যে 131টা অধ্যাদেশ প্রায় 2.5 বছরের মধ্যে, এটা হয়তো তারা একটা নির্দেশনার জন্য এই অধ্যাদেশ জারি করে গেছে, কিন্তু এই অধ্যাদেশটা কিভাবে আইনে পরিণত হবে তার তো অধিক দায় দেওয়া আছে সংসদের উপরে। এবং সংসদের যেহেতু নেতা এখন বিএনপি এবং বিএনপির প্রধানমন্ত্রী, সুতরাং এই আর শাসনামলে যতগুলো অধ্যাদেশ পাস হবে সেগুলোর জন্য কিন্তু বিএনপিকে ভবিষ্যতে ব্যাখ্যা দিতে হবে। তো এখন যারা যারা বলে এটা করে ফেলেন, ওটা করে ফেলেন, এবং এগুলো যদি বাদ বিচার না করে অন্তর্বর্তী সরকারের 9 দিনে 4 দিনে যে অধ্যাদেশ যা পাস হয়েছে সেগুলোকে এখন কথায় কথায় আইনে পরিণত করা হয়, এবং এগুলোর যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, প্রভাব তৈরি হয় ভবিষ্যতে কখনো, তো তার জবাব কে দিবে? বিএনপি সরকারকে দিতে হবে। তো বিএনপি সরকার বুঝে কাজ করবে না? আপনি বললেই, বিরোধী দল বললেই সবকিছু আইনে পরিণত করতে পারবে? তার নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই, তার 31 দফা নাই, তার ম্যানিফেস্টো নাই, তার রাজনৈতিক আদর্শ নাই। বিএনপি কি ক্ষমতায় আসছে জামাতের আদর্শ বাস্তবায়ন করার জন্য? বিএনপি কি ক্ষমতায় আসছে এনসিপির আদর্শ বাস্তবায়ন করার জন্য? না, বিএনপি ক্ষমতা আসছে বিএনপির রাজনীতি করার জন্য, বিএনপির আদর্শের জন্য। সুতরাং বিএনপি ততটাই স্পেস অন্যদের দিবে যতটা বিএনপির রাজনীতি ঠিক থাকে। সুতরাং এই জায়গাগুলোতে বিএনপির সুস্পষ্ট অবস্থান ছিল পুরো সংস্কার কমিশনে পুরো টাইমে। বিএনপি যে সকল বিষয়গুলোতে অবজারভেশন ছিল, রিজার্ভেশন ছিল যে তারা এগুলো করতে চায় না, সেগুলো কিন্তু সে আজকে বলছে না। বিএনপি তার পুরো সংস্কার কমিশনের সময় কিন্তু সে বলেছে এটা আমি এখন মানছি না, পরে করব। বিএনপি কিন্তু প্রতারণা করে নাই জাতির সামনে, সে বলে নাই যে ওই সময় আমি সব মানবো, সে বলেছে এগুলো আমার সাথে যায় না, এগুলো আমি করব না। তো অনেক কিছুতে সে তখন কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু গণভোটে এসে ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করলো কিভাবে? বিএনপি যে সকল বিষয়তে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোকেও গণভোটের 4টা প্রশ্নের মধ্যে নিয়ে আসলো। এই কাজটা তো বিএনপির সাথে একটা প্রতারণা হয়েছে। তো সেই প্রতারণাটা করার ফলে এখন কি বিএনপির দায় হয়ে গেছে? ঐক্যমত্য কমিশন যদি ঐক্যমত্য কমিশনের প্রয়োজন ছিল, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলোকে গণভোটে দেওয়া, হ্যাঁ না হয় কিনা, যেহেতু ওই রাজনৈতিক দলের ঐক্যমত্য আসছে। কিন্তু ঐক্যমত্য কমিশন কি করেছে? সেগুলোর বাইরে যেগুলোতে বিএনপি সহ অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু ঐক্যমত্য কমিশন নিজেদের মনে করেছে যে এগুলো ভালো হবে, তারা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যের বাইরে গিয়েও এগুলোকে গণভোটে দিয়েছে। সুতরাং এই যে আজকে যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে, এর দায় তো প্রথমত বিএনপির না, এর দায় প্রথমত ঐক্যমত্য কমিশনের। বিএনপির কোনো দায় নেই এখানে। বিএনপি তো তার অবস্থান স্পষ্ট করেছে। আমি একটু আগে আপনাকে বললাম, পুরো সংস্কার কমিশনে দেখেন বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তো প্রতিটা বিষয়েই বলেছেন যে এটা আমরা পারছি, এটা পারছি না, এবং তার 31 দফা এটা ক্লিয়ার করা হয়েছে, পরিষ্কার করতে। এখন আপনি বিএনপিকে কেন চাপ দিচ্ছেন? এটাও বলেছেন যে আসলে কি কারণে আসলে তখন এই জিনিসগুলো মেনে নিয়েছেন, অনেক ব্যাখ্যাও দিয়েছেন, এবং না পরে বলেছেন ওটা অন্য কথাটা, কিন্তু ওই কথাটা চেয়েও ইম্পর্টেন্ট কথা হলো উনি যে সকল বিষয়ে বিএনপি রিজার্ভেশনের কথা বলেছেন সেগুলো ক্লিয়ারলি ওই সংস্কারের আলোচনার মধ্যেই সবার সামনে পাবলিকলি বলেছেন, গোপনে বলেন না, সবার সামনে পাবলিকলি বলেছেন। সুতরাং বিএনপির অবস্থানকে এখানে সমালোচনা করার জায়গা নাই। জি, সো এই 70-এর অধ্যাদেশ আপনি কি 70-এর অনুচ্ছেদ, অধ্যাদেশ তো অনুচ্ছেদ, আপনি কি করবেন সেই নিয়ে কিন্তু আসলে চুলচারা বিশ্লেষণ হওয়া দরকার। আজকে যদি আমরা 70-এর অনুচ্ছেদ বাতিল করে সবাইকে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, মন্ত্রিত্বের জন্য লোভে দল পরিবর্তন করতে দেই, তাহলে তো সংসদটাও অপবিত্র হয়ে যাবে। তো সুতরাং কতটুকু সুযোগ দিব আমরা আমাদের কিছু, মানে আমাদের মধ্যে যারা খারাপ মানুষ আছেন তাদেরকে, সবাই তো খারাপ না যারা আছেন, সুতরাং এটা ভাবতে হবে যে কি করবো আমরা। আসলে আইনের নেগেটিভ ইম্প্যাক্টটা ভাবতে হবে, আমরা কিন্তু এটা ভাবি না। আজকে ধরেন গুম কমিশনটা কিন্তু অবশ্যই করতে হবে, মানবাধিকার কমিশন করবে। বিএনপি কিন্তু বলছে যে এই কমিশনগুলো সে করবে, একটাও কিন্তু সে আপত্তি করে না, এবং এর জন্য কিন্তু সে কমিটিও করেছে সংসদে, সে কিন্তু বলছে না করবে না। কিন্তু বিএনপি যদি 6 মাসে সরকার স্থিতিশীল করা, সরকার গঠন করা, দেশকে স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা, আইন শৃঙ্খলা ঠিক করা, আপনার লোকজনকে মানে যাকে যেখানে ক্ষমতা কাঠামোতে বসাতে হয় সেইগুলোকে মনোযোগ দেওয়া, এই সব কাজ করে এখনই সবগুলো বিষয় কি তার পক্ষে চুলচারা বিশ্লেষণ করে এখনই সব পাস করা সম্ভব? একটা দিন সময় তো দিতে হবে, এটা তো আমার পক্ষে আসলে সম্ভব না। সময় দিতে হবে, সেই সময়টা দিতে চাচ্ছে না। এর জন্যই তো বিএনপি সংসদে কমিটি গঠন করছে, সেই কমিটিতে বিরোধী দল আসবে, কথা বলবে, জনগণ তো সবার কর্মকাণ্ডই দেখছে। সুতরাং মনে করার কিছু নাই যে
আপনি যেভাবেই কথা বলবেন জনগণ এভাবে রিসিভ করে, তাহলে তো শেখ হাসিনা থেকে যেত। শেখ হাসিনা উৎখাত হওয়ার প্রধান কারণ হলো শেখ হাসিনা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, সেই কথাগুলো মানুষ রিসিভ করে নাই, গ্রহণ করে নাই। সুতরাং প্রত্যেকটা মানুষ এটা গ্রহণ করছে। এবং আপনাকে লাস্ট কথাটা বলি, 131টা অধ্যাদেশের মধ্যে 120টা অধ্যাদেশ যেগুলো বিএনপির কাছে মনে হয়েছে যে রিজনেবল এবং এগুলো পাশ করানো যায়, এগুলো নিয়ে আর ফার্দার বিশ্লেষণের দরকার নাই, পর্যবেক্ষণের দরকার নাই, সেগুলো কিন্তু বিএনপি করেছে। একটা রাষ্ট্রকে পূর্ণ গণতান্ত্রিক কাঠামোতে নিয়ে আসতে হলে সময় দিতে হবে। ইভেন আমেরিকা এই যে ফেডারেশন করেছে কত বছর লেগেছে, প্রায় 50-60 বছর, কেউ কেউ বলে প্রায় সবকিছু মিলে দিতে 100 বছর। আপনাকে আজকে ইংল্যান্ড যে এই অবস্থা আসছে 1205-এ যে ম্যাগনা কার্টা তৈরি করেছে, এরপরে কত বছর শেষ করে আজকের এই চমৎকার গণতান্ত্রিক দেশ ইংল্যান্ড হয়েছে। পৃথিবীর সব রাষ্ট্রই সময় নিয়ে তৈরি হয়। আমাদের এখানে সব সময় ধারণা হলো এখনই করে ফেলতে হবে, আর এখনই করতে গিয়ে আমরা কি করি, সবকিছু গুলিয়ে ফেলি এবং আমরাই দেখি আমরা যা করেছি তা আমাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়। এজন্য সংস্কার অবশ্যই করতে হবে, জবাবদিহিমূলক শাসন আমাদের লাগবে, কিন্তু সবকিছু সময় লাগবে, সময় এবং চুলচেরা বিশ্লেষণ, যে এটা যেন নেগেটিভ ভবিষ্যতে আমাদের জাতির জন্য আবার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। জি, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিরুল ইসলাম কাগুজি, যেহেতু 70 অনুচ্ছেদ সংস্কারের বিষয়ে কথা হচ্ছে, আসলে এই বিষয়টা নিয়ে ঐকমত্য হয়েছিল এবং সেটার জুলাই সনদে আমরা প্রতিফলন দেখেছিলাম। 70 অনুচ্ছেদ যদি সংস্কার হতো তাহলে এই রাষ্ট্রপতি নির্বাচনে আসলে পার্থক্যটা আমরা কতটুকু পেতাম? আপনার বিশ্লেষণ কি বলে? যদি হতো, বিষয়টা হলো এখনো হয়নি। আর এই 70 অনুচ্ছেদ নিয়েই অনেক কথা আছে। 70 অনুচ্ছেদ হলেই পরে ফ্লোর ক্রসিং, যেটা সবচেয়ে বলে যে সংসদ সদস্যরা তাদের ইচ্ছা মতো ভোটটা দিতে পারে। এখন এইটা দিলে পরে উনি যেটা বললেন যে এই যে হর্স ট্রেডিং আমরা বলি, বেচাকেনা হইতে পারে। আপনি কয়েকদিন আগে ভারতের নির্বাচন হলো তামিলনাড়ুতে, থালাপতি বিজয় কি করেছিলেন, তার মানে এমন অবস্থা করলেন যে ওখানকার যারা সদস্য হলেন নির্বাচিত তাদেরকে এনে হোটেলে রাখলেন, আরেক গ্রুপ হোটেলে রাখলো, মানে কেউ যাতে কোনো দিকে মানে হাতছাড়া না হয়ে যেতে পারে, অর্থাৎ অনেকটা জালের মতো বিছিয়ে তাদেরকে আটকায় রাখতে হলো। তো এইটা এই 70 অনুচ্ছেদটা হলো ওই রকমই। তো এখন এইটা তো সবাই বসে আগে ঠিক করতে হবে যে ঠিক আছে কোন কোন ক্ষেত্রে সংসদ সদস্যরা ফ্লোর ক্রসিং করতে পারবেন, বা কোন কোন প্রস্তাবের উপরে মানে বা আইনের পক্ষে বিপক্ষে তারা মতামত দিতে পারবেন। তো সেই বিষয়গুলো এবং অনেকটা আলোচনাও হয়েছে যে অর্থ বিল এবং এই অনাস্থা যখন আসবে তখন কোনো অবস্থাতেই সংসদ সদস্যরা ফ্লোর ক্রসিং করতে পারবেন না, এই ধরনের একটা কথা আসছিল। তো ওটা যদি হতো, এখন ওই যদির কথায় আসি, ওটা যদি হতো তাহলে আজকে কিন্তু রেজাল্ট একই রকমই হতো। পার্থক্যটা জানতে চাচ্ছিলাম, হলে কি হতো? না, হলে পার্থক্য কিছু আসবে, কিছু আসবে। ধরেন আমি একটা বললাম যে এই মুহূর্তে মাদক নিয়ন্ত্রণ আইন বা অধ্যাদেশ যে আইন যেটা আছে, এটা কিছু কিছু এমপির পছন্দ হচ্ছে না, আবার কিছু কিছু পছন্দ হচ্ছে। তো এইটা মডিফাই করে একটা জায়গায় নিয়ে পার্লামেন্টে তোলা হলো। এইটার ক্ষেত্রে যার যার মতো তারা ভোট দিতে পারবে, এই ক্ষেত্রে কোনো রকম বাধা আসবে না। ওই ফান্ডামেন্টাল দুইটা জায়গায়, যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আর অর্থ বিল, এই দুইটার ছাড়া আর বাকি জায়গাগুলোতে সংসদ সদস্যরা তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবে। পার্থক্যটা কিন্তু এইটাই, এর বাইরে আর তেমন কোনো পার্থক্য নেই, বুঝতে পারছেন? তো এইটা বসে তো দুই পক্ষই বলা হয়েছে যে 27 আগস্ট বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তো এই বিশেষ অধিবেশনেই আমাদের সংসদ সদস্যরা বসে, এবং অপোজিশনের জন্য তো 5টা চেয়ার রাখাই হয়েছে, তাদেরকে যখন ডাকা হবে তারা এইখানে, আমরা চাই যে বাইরে যে এজিটেশনটা হচ্ছে তার চেয়েও বরং এমপিরা সংসদের মধ্যে বসেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যদি কোনো বাদ বিতণ্ডা বা অন্য কোনো কিছু হয়, তো সেটা পার্লামেন্টের মধ্যেই সমাধান করাটা খুবই জরুরি। আর পার্লামেন্টের মধ্যে থাকলেই আমরা একটা কালচার গড়ে উঠবে যে সংসদ সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করছেন, ঝগড়াঝাটি যা কিছু করার দরকার পার্লামেন্টেই করছেন। অনেক জায়গায় তো আমরা দেখি যে মারামারি যা কিছু হোক পার্লামেন্টের মধ্যেই হোক, বাইরে এনে জনগণের ভোগান্তি বাড়ায় তো লাভ নেই। কেন যে কোনো রাস্তায় আমাদের এখন ঢাকা শহরে যে অবস্থা দাঁড়িয়েছে, আপনি শাহবাগ বলেন বা প্রেস ক্লাবের সামনে বলেন, যে কোনো জায়গায় যদি আপনি দাঁড়ান, 1 ঘন্টার জন্য যদি দাঁড়ান, পুরো ঢাকা শহর আপনার একেবারে অচল হয়ে যায়। প্রধানমন্ত্রী নিজেই কিন্তু এই অচল অবস্থা যাতে সৃষ্টি না হয় সেজন্য তিনি যে কিভাবে যাচ্ছেন
কাউকে বুঝতে দেওয়া হয় না। এই যে একটা মেয়ে সেদিনকে বলছে যে আমার সামনের একটা গাড়ি, তার সামনে প্রধানমন্ত্রী দাঁড়ায় আছেন। অতএব আমাদের এরকম এখানে যে আমরা দাঁড়িয়ে এত মানে অস্বস্তি বোধ করছি যানজটে বসে, এইটা কিন্তু শুধুমাত্র আমরা যে ভোগান্তিতে আছি সেটা না, সামনে প্রধানমন্ত্রী নিজেও ওই একই ভোগান্তিতে আছেন। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা ঢাকা শহর বা পুরা বাংলাদেশ যে অবস্থায় আছে, বিশেষ করে আমরা যে জনসংখ্যা নিয়ে এখন অবস্থান করছি, এটা কিন্তু আমি কোনো অভিশাপও বলি না, কিন্তু আমাদের জায়গাটাও অল্প। এই জায়গায় যে জনসংখ্যা আছে এখন, আমাদের এই বর্তমান সরকার ক্ষমতায় এসেই সবার আগে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন, স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষায় কিন্তু সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে, 1,36,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র শিক্ষায়। তার কারণ এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে একটা শিক্ষার শৃঙ্খলায় নিয়ে আসতে চাচ্ছেন। এবং প্রথমেই সরকার প্রধান যে জায়গায় জোর দিয়েছেন সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে আমাদের এখানে সবচেয়ে দুর্বল জায়গাটা কিন্তু প্রাথমিক পর্যায়ে। এখানে সব শিশুকেই আমরা এখনো পর্যন্ত শিক্ষার আওতায় আনতে পারি নাই, এবং শিক্ষার আওতায় আনতে পারিনি। তার মধ্যে কিছু পদ্ধতিগত আমাদের ত্রুটি রয়েছে। যেমন বাচ্চারা কেন স্কুলে আসতে চায় না, তারা ওই যে বেদ দেখে, লাঠি দেখে, পরীক্ষা দেখে, এই যে মানে জটিল ভয় ভীতির একটা সংস্কৃতি গড়ে তোলা হয়েছে এতদিন ধরে। এটা ঠিক রিভার্স, উল্টা দিকে এখন থেকে বলা হচ্ছে যে শিক্ষাঙ্গন, প্রাথমিক শিক্ষা বিশেষ করে সেটা হবে আনন্দময় স্কুল, যে সেখানে যেন আসলে তারা মনে না করে যে আমি বাড়িতে যাব বা কোনো অন্য কোনো কিছু করব। শিক্ষার্থী বা কি বলে শিক্ষক, তারপর তার সঙ্গে শিক্ষকদের সঙ্গে যে কর্মচারীরাও যুক্ত থাকবেন, তারাও থাকবে ওই বাচ্চাদের বন্ধু। বাইরে তো এরকম আছে যে আমরা দেখি না, জাপানে, কোরিয়াতে, তারপরে ইউরোপের ম্যাক্সিমাম দেশে আমরা দেখি বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, আনা নেওয়া করার জন্য মানুষ থাকে, এবং তাদের সাথে এমন ব্যবহার করে যে এইটাই তার হচ্ছে একমাত্র ভবন বা এই আনন্দময় জায়গা, সেইখানে খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, এর মধ্যে দিয়েই তারা আস্তে আস্তে কিছু কিছু লেখাপড়া শিখতে থাকবে। জাপানে তো ক্লাস 4-এর আগে কোনো পরীক্ষাই হয় না। তারপরে কোরিয়াতে ওই অবস্থা। বিভিন্ন জায়গায় আপনি ক্লাস 4, 5, 6, 7 এই পর্যন্ত কোনো পরীক্ষার বালাই নেই। এরা যদি এই শিক্ষার আওতায় চলে আসে, তো গোটা জাতি যখন পুরাপুরি শিক্ষিত হয়ে যাবে, তখনই মনে করবেন যে আমরা আজকে যে ভোগান্তি, আজকে যে সমস্যাগুলো ফেস করছি, এটা একসময় থাকবে না। দ্বিতীয়ত যে জায়গাটায় আসছে সেটা হলো যে স্বাস্থ্য খাতেও বরাদ্দটা আমাদের বাড়ানো হয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটা এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে দুটাতেই যদি আমরা সাকসেসফুল হতে পারি, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রেই সরকারি দল, বিরোধী দল, গতকালকে বিশেষ করে আমি পার্লামেন্টে যে দৃশ্যটা দেখেছি, তো এটা আমি বলবো খুবই ভালো, পজিটিভ, ইতিবাচক দিক আমরা মনে করি যে সবাই একত্রিত হয়ে সবকিছু যা কিছু হোক না কেন পার্লামেন্টের ভিতরেই সমাধান করার চেষ্টা করেছেন। ঠিক আছে, অপোজিশন তাদের ক্যান্ডিডেট আছে, তাদেরকে ওনারা ভোট দিয়েছেন, পজিশনে যারা আছে তারা তাদের ভোট দিয়েছেন, ভোটের গণনায় আমি নাই বা গেলাম, কিন্তু ভোটের কালচারটা তো তৈরি হলো, দেখা গেছে যে অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে, হ্যাঁ অ্যাপ্রিসিয়েশনটা সবগুলো জানিয়েছে। এবং এটাই হবে বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে। এই যে বাজেট সেশনেও কিন্তু আমরা দেখেছি যে অপোজিশন লিডার যেভাবে বক্তব্য দিয়েছেন, তাদের অনেকেই বক্তব্য দিয়েছেন, আমি শুনেছি, এবং সরকারি দলের সদস্যরাও কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। ফলে হয়েছে কি, যদি এইভাবে হাতে হাত রেখে, আমাদের এখানে কি বলি আমরা, সরকারি দল এবং বিরোধী দল, পার্লামেন্টের এটা হচ্ছে একটা পাখির দুটি ডানা, এই দুটো ডানা যদি একত্রেই ঠিকঠাক থাকতে পারে, তাহলে সে উড়ে অনেক দূর যেতে পারে, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তো সেই রকম একটা জায়গায় যখন আসবে, তখন বাংলাদেশ ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। জি, আমিরুল ইসলাম কাকুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি। দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ সপ্তাহের দেশে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনার কাছে। আমরা যেমনটি শুরুতে বলেছিলাম যে মন্ত্রী সংযোজন হচ্ছে সরকারের নতুন করে 4 জন মন্ত্রী, সেক্ষেত্রে সরকারের কার্যক্রমে কি ধরনের গতি আনবে, আপনি যদি বিশ্লেষণ বলতেন। আপনাকে আবার ধন্যবাদ। একটা গণতান্ত্রিক সরকারের কাজই হলো তার মন্ত্রিসভার সদস্যদের পারফরমেন্স মূল্যায়ন করা, প্রয়োজনে কাউকে নতুন মুখ নিয়ে আসা, কখনো কখনো রদবদল করা। প্রত্যেকে যে প্রত্যেকটা কাজে দক্ষ হবে তা না, এতে কোনো অসম্মানের কিছু নাই। ব্যক্তি
কে দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য, তিনি এই কাজটা আসলে সাকসেসফুলি নাও করতে পারেন, অথচ দেখা যাচ্ছে তার অন্য একটা যোগ্যতা আছে, তাকে সেই যোগ্যতায় নিয়ে যাওয়া গেলে তো ভালোই হয়। সেজন্য বিএনপি কিন্তু সবসময়ই এরকম যে ওপেন, সে চ্যালেঞ্জটা ফেস করতে চায়। সেই জায়গা থেকে মন্ত্রিসভার শপথের শুরুতেই কিন্তু এই আলোচনা আসছিল যে যারা পারফরমেন্স ভালো করতে পারবেন না তাদের ভাগ্য কিন্তু নেতিবাচক হতে পারে। নতুন করে আবার রদবদল জিনিসটা আসলে কতটুকু গতি শুধু আনবে রদবদল না, রাজনীতিতে? ইভেন যদি কেউ পারফরমেন্স খারাপও করে থাকেন তাদেরকে বাদও দেওয়া যেতে পারে, এটাও সাজেস্টেড হতে পারে। কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা হলো প্রয়োজন একটা, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানে একজনকে লাগবে, সেই জায়গায় তাকে নিয়ে আসা হচ্ছে, আর একটা পরিবর্তন আসতেছে, বা আরেকটা ক্ষেত্রে মন্ত্রিত্ব নতুন করে আসছে। এগুলো খুব বেশি পরিবর্তন তো তা না, রদবদলটা তো খুব বেশি পরিমাণে না, তো এটা খুব মারাত্মক ইম্প্যাক্ট ফেলবে তা না, এটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে চলে গেছে যাচ্ছে, যে এই জায়গাগুলোতে পুনর্গঠন দরকার ছিল সেটা পুনর্গঠন করেছে। আমার কাছে মনে হয় না এর খুব বেশি ইম্প্যাক্ট পড়বে। কিন্তু যদি এমনটা হতো যে যাদের পারফরমেন্স মনে হচ্ছে সরকারের কাছে যে তাদের জুচ্ছই না, তাদের এক দুজনকেও যদি বাদ দিয়ে দেওয়া হতো তাহলে একটা বার্তা যেত অন্য সবার কাছে যে না এটা। কিন্তু এখন যেটা হচ্ছে যে ওভারঅল তো মন্ত্রিসভায় এই ধরনের ক্রাইসিস এখনো তৈরি হয়নি যে কোনো ব্যক্তি খুব মিস পারফরমেন্স করছে। তাদেরকে আসলে নিয়োগটা কি বেসিসে দেয়া হচ্ছে, সেটার পেছনে কি আসলে দক্ষতা নাকি রাজনৈতিক অভিজ্ঞতা, কোন দিকটা আসলে বিবেচনায় নিয়ে তাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে? রাজনৈতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে যখন পোর্টফোলিওতে বসেন তখন তো তার দক্ষতা অটোমেটিক্যালি যাচাই হয়, সেটা তো প্রধানমন্ত্রী দেখেনি, এবং সেই দেখার কারণে উনি নিশ্চয়ই নানাভাবে চিন্তা ভাবনা করেন এবং প্রত্যেকে হয়তো সতর্কও করেন যাদেরকে ওনার কাছে সন্তোষজনক মনে হয় না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এখনই বিএনপির মন্ত্রিসভার পরিবর্তন মানে কাউকে বাদ দেওয়ার মতো পরিস্থিতি আমি মনে করি না তৈরি হয়েছে, কারণ 6 মাস আসছে, তাদেরও দক্ষতা প্রমাণের সুযোগ তৈরি হয়নি এখনো, তারাও তো মন্ত্রিসভা বোঝার চেষ্টা করছেন। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে রদবদল করছেন, আবার পুনর্গঠন করছেন, ফাইন। আর হয়তো ভবিষ্যতে যারা, এটা তো প্রত্যেকবারই, কিছুদিন আগে আপনি জানেন সংসদীয় দলের সভায়ও প্রধানমন্ত্রী কথাগুলো বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে যারা মানে সবাইকে যে একটা দায়বদ্ধতার জায়গা আছে মন্ত্রিসভার। আর ক্যাবিনেট সিস্টেমে তো এমনি মন্ত্রিসভার সকল সদস্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে দায়বদ্ধ, সেই জায়গা থেকে হয়তো প্রধানমন্ত্রীটা বলেছেন। আমি মনে করি এটাতে কিছু পরিবর্তন আসবে, প্রভাব আসবে, কিন্তু এটা খুব মারাত্মক প্রভাব না, এটা রেগুলার প্র্যাকটিস। যেহেতু মহাসচিব এখন রাষ্ট্রপতি হয়েছেন এবং যেহেতু উনি এলজিআরডির দায়িত্বে ছিলেন, সেখানে আরেকজন বর্ষীয় নেতাকে নিয়ে আসতে হচ্ছে, আর অন্যান্য জায়গাতে এই প্রেক্ষিতে আরও দিয়ে একটা জায়গায় পরিবর্তন করছেন। তো সব মিলে ইটস গুড, একটা বার্তাও যাবে যে আসলে পরিবর্তন হয়, একটা রদবদলও কিন্তু হচ্ছে, এটাও কিন্তু কম কথা নয়। একজন কিন্তু পরিবর্তন করছেন, যে এই যে এক দুজনকে পরিবর্তন করছেন, এটাও কিন্তু একটা বার্তা যায়, খুব সফট বার্তা যাচ্ছে যে না, ঠিক পারফরমেন্স করতে না পারলে, সন্তোষজনক না হলে, অথবা অন্য কোনো কারণে, জানি না আমরা মন্ত্রী পরিষদের ক্ষেত্রে আসলে একটি বার্তা যাচ্ছে, হতে পারে, আমরা জানি না আমরা কি কারণে এই পরিবর্তন রদবদল হচ্ছে, আমরা কিন্তু জানি না আসলে। কিন্তু যে কারণেই হোক সবাই কিন্তু সতর্ক হবে যে আসলে আমাকেও কিন্তু আমার সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সবকিছু মিলে এই রদবদলটা, পুনর্গঠনটা খুব ভালো একটা উদ্যোগ, ভালো একটা বার্তা। আবার এই জায়গা থেকে যদি কারোর কোনো লেসন নেওয়ার থাকে সেটা তারা নিয়ে নিলেন, এবং নেওয়া উচিত তাদের পক্ষে। কিন্তু এই রদবদলের পক্ষে আপনি যেটা বললেন যে প্রভাব কি, আমি মনে করি না তার কোনো বিশেষ কোনো প্রভাব, খুব সিরিয়াস কোনো প্রভাব থাকবে। জি, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিরুল ইসলাম কাগুজি, আপনার কাছে আসলে সেম প্রশ্নই আমার, মানে রাষ্ট্রপতি পরিবর্তন এবং একই দিনে মন্ত্রিসভায় আসলে সম্প্রসারণ, এই দুই ঘটনাকে আপনি আসলে একই রাজনৈতিক ফ্রেমে কিভাবে দেখছেন? না, এখানে যাদের নতুন যে 4 জন আসছেন, জি, তারা তো ডক্টর আব্দুল মঈন খান সম্ভাব্য, আন্দালিব রহমান পার্থ, সাচিন প্রজেরি এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, এই 4 জন। তো এই 4 জনের আসার ব্যাপারে এর মধ্যে ডক্টর আব্দুল মঈন খানের যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে, উনি পূর্ববর্তী গভর্নমেন্টের 2-3 বার দায়িত্ব পালন করেছেন। আন্দালিব রহমান পার্থ, তারও যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে। আর 2 জন শচীন প্রু একটা পার্বত্য অঞ্চলে একটা সে সময় দায়িত্ব পালন করেছেন। আর নতুন আসছেন শামীম কায়সার। তো এখানে যেটা দেখলাম দায়িত্ব দেওয়ার ব্যাপারে, এটা নিশ্চিতভাবে বলা যায় যে সরকার প্রধান এমনি আগে থেকেই বলে আসছেন যে তার বাংলাদেশের টোটাল পলিটিক্স
কোন জায়গায় কি ঘাটতি, কোন জায়গায় আমরা এগিয়ে আছি, এই বিষয়গুলো নিয়ে তার একটা রিসার্চ টিম কিন্তু কাজ করে, তারপরে গোয়েন্দা সংস্থা কাজ করে। সব কিছু মিলে উনি যে এখন পর্যন্ত যাদের যাদের দিচ্ছেন, ওনার একেবারেই এই সমস্ত মাঠের চিত্র তার কাছে সামনে যখন হাজির করা হয়, সেই ভিত্তিতেই কে কোথায় কাজ করতে পারবেন এরকম একটা ব্যাপার আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মানে মনে হয়েছে, সেটা বলি, যেমন কালচারাল মিনিস্ট্রি, এখানে দুইজন মন্ত্রী আছেন, একজন ফুল মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। এই কালচারাল মিনিস্টার মানে একজন থাকলেও চলে, যে অবস্থা আমাদের কালচারাল সেক্টরে যা যা আছে, আরেকজনকে কিন্তু আরেক জায়গায় কাজে লাগানো যেতে পারে। তারপর আমরা দেখে আসছি এই তথ্য মন্ত্রণালয়েও কিন্তু একজন যে যে কাজের পরিধি আরেকজন আরেক কাজে লাগানো যেতে পারে। এবং এইটা রিঅ্যারেঞ্জ যদি করা হয়, তারপরে সড়ক পরিবহন মন্ত্রণালয়, ওখানে এই জায়গাটা অনেক বড়, একটা সড়ক, একটা সেতু, নৌ, মানে আমরা যদি ধরে নেই এক আকাশে উড়লে পরে বিমান, আর মাটিতে যত জায়গায় থাকি না কেন এই সড়কের আন্ডারেই থাকি আমরা, নৌপথ বলেন, সড়ক পথ বলেন, রেলপথ বলেন, এইটার মধ্যেই থাকি। তো এইটা খুব মানে দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করা জরুরি, এবং এই জায়গাগুলো খুব নজর দিতে হবে। আর আমাদের যে জায়গা আছে সেই জায়গায় বিশেষ করে সরকার জোর দিয়েছেন, একটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটোতেও মনিটরিং করা খুব জরুরি। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ডাক্তারদের যে সংগঠন, তাদের মধ্যে কেমন যেন একটু ক্ষোভ তারা প্রকাশ করছে। সেক্ষেত্রে তাদের ডাক্তারদের নাকি বিভিন্ন জায়গায় ডাক্তারদের নিরাপত্তা ব্যাপারটা খুব সামনে আসছে, বেশ কিছুদিন ধরে হামলা হয়েছে, বেশ কয়েক জায়গায় হামলা হয়েছে, সেই ব্যাপারে নাকি খুব বেশি যে অ্যাড্রেস করা হচ্ছে সেটা তাদের কাছে মনে হয়নি। তারা মনে করতে চাচ্ছেন, এই যে ঢাকা মেডিকেলেও কিন্তু কয়েকদিন আগেও যে সংঘর্ষটা হয়েছে, তারা খুব ক্ষুব্ধ। তো এই জায়গাগুলোতেও তো অ্যাড্রেস করতে হবে। তারপরে কেননা আমরা ওই যে শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে জোর দিতে চাই এই কারণে, মানুষ আমাদের দেশের এত বেশি অসুস্থ মানুষ যে তারা ডাক্তারদের উপরে বেশি নির্ভরশীল, ওই জায়গাটা তারা সিকিউর দেখতে চায় এবং ভালো চিকিৎসা পেতে চায়, চিকিৎসকদের কাছ থেকেও তারা ভালো আচরণটা পেতে চায়। আমাদের দেশের কিন্তু চিকিৎসকরা যে খুব খারাপ সেটা না, যথেষ্ট ভালো, কিন্তু আমাদের এখান থেকে তারপরও দেখি যে রোগী বাইরে চলে যায়। এই যে দেখেন কলকাতায় যে সেদিনকে হোটেলে আমরা তো বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে থাকি যে ভুল চিকিৎসার কারণে আসলে মৃত্যু হচ্ছে, অনেকটা আসলে এই ধরনের ভুল চিকিৎসার চেয়ে মানে আমরা দেখি যে আচরণগত কিছু প্রবলেম আমরা দেখি। ভুল চিকিৎসা আমাদের এখানে খুব কম হয়, অত বেশি হয় না। হয়তোবা এই চিকিৎসাটা দেখা যায় যে মেডিসিন বা এইগুলোর অ্যাকশন ডিলে হচ্ছে বা কোনো রকম সমস্যা হওয়ার কারণে হয়তো বা মারা গেল, কিন্তু খুব যে বেশি ভুল চিকিৎসা এটা কম। মানে যেহেতু আমরা দেখি তো ঢাকা মেডিকেল বা এই যে ঢাকা শহরে যতগুলো মেডিকেল আছে, তারপর বাইরে আমাদের জেলা লেভেলে যত 250 বেড থেকে এখন আরো বেশি হবে, এইগুলোতে খুব বেশি ভুল চিকিৎসা হয় না। ভুল চিকিৎসা বরং আমি বলবো যে হয়তো ডাক্তারের কাছে আসতে দেরি করে বা পথে কোনো সমস্যা হয় এইটা। কিন্তু আমি বলছি যে এত পরিমাণ রোগী দেখে যে ডাক্তারদের মনে হয় একটু মাথা মানে একটু অবস্থাটা ইয়ে থাকে, তো ওই আচরণটা যদি ঠিক মতো করতে পারে আমাদের দেশে চিকিৎসা নিতে আসা রোগীদের আরো আস্থাটা বাড়বে। আমিরুল ইসলাম কাকুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেবার জন্য। দর্শক, এই ছিল আজকের সপ্তাহের দেশের আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।